আসসালামু আলাইকুম। আজকে আমরা চলতরিত অধ্যায়ের ৩য় ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের ১ম যে টপিক আছে সেটি হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। ধরে নাও তোমাদের স্কুলের 3rd ফ্লোরে তোমাদের ক্লাস হয়। হঠাৎ করে স্কুল তোমাদের ছুটি হয়ে গেল। এখন কি হবে? সবাই সিঁড়ি বেয়ে একসঙ্গে নামার চেষ্টা করবে। এখন ধরে নাও তুমি যখন সিঁড়িতে নামতে যাচ্ছ, তখন কি হবে? তুমি তোমার আশেপাশে আর যারা স্টুডেন্ট আছে তাদের সাথে কি করবে? ধাক্কা খাবে। যত বেশি স্টুডেন্ট হবে তত বেশি তুমি কি করবে? ধাক্কা খাবে। ঠিক তেমনি ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা ওয়্যার। হয় না? এটা একটা ওয়্যার যার দৈর্ঘ্য হচ্ছে L এবং যার ক্ষেত্রফল, যার এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ আমরা যদি একটা ওয়্যারকে প্রস্থচ্ছেদ বরাবর কাটি তাহলে যে ক্ষেত্রফলটা পাবো সেটাকে ধরলাম A। তাহলে এই যে একটা ওয়্যার, এই ওয়্যারটা কি অসংখ্য অ্যাটম দিয়ে তৈরি, অর্থাৎ পরমাণু দিয়ে তৈরি। ওয়্যারের ভিতরে এরকম অসংখ্য কি আছে? পরমাণু আছে। তো ধরলাম এই যে লাল যে সার্কেলগুলো আছে এগুলো এক একটা পরমাণু। এবার আমরা কি জানি? প্রতিটা পরমাণুতে আমরা কি জানি? প্রতিটা পদার্থে কি থাকে? ইলেকট্রন থাকে, যেগুলো পরিবাহী, অর্থাৎ যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, সেই মুক্ত ইলেকট্রনগুলো চলাচল করে, ফলে সেখান থেকে বিদ্যুৎ প্রবাহ হয়। এখন ধরে নিলাম এটা একটা ইলেকট্রন। এই ইলেকট্রনটি যখন সামনের দিকে প্রবাহিত হতে শুরু করবে, তখন সে তার সামনে একটা পরমাণুর সঙ্গে ধাক্কা খাবে। এরপরে সে আরেকটু সামনে যাবে, তখন সে আরেকটা পরমাণুর সঙ্গে ধাক্কা খাবে। তারপরে সে আরেকটু সামনে যাবে, আরেকটি পরমাণুর সঙ্গে ধাক্কা খাবে। এভাবে সে যখন চলাচল করবে, তখন সে প্রতিটা পরমাণুর সঙ্গে বা অ্যাটমের সঙ্গে একটা একটা করে ধাক্কা খেতে থাকবে। তো এর থেকে আমরা যে রোদের যে ধারণাটা পাই সেটা হচ্ছে যে এই যে তড়িৎ ইলেকট্রন প্রবাহ হচ্ছে, ইলেকট্রন প্রবাহের ফলে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই তড়িৎ প্রবাহে যে বাধা দেওয়ার যেই ধর্ম, অর্থাৎ একটা পরমাণু একটা ইলেকট্রনকে প্রবাহের সময় বাধা দিচ্ছে, ফলে আমার তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। এই তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি হওয়ার ধর্ম, এটাকেই বলা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। আচ্ছা, আমরা তাহলে এখানে সংজ্ঞা দেখি। সংজ্ঞাতে কি বলা আছে দেখো, পরিবাহীর যে ধর্মের জন্য, অর্থাৎ অবশ্যই তোমাকে একটা পরিবাহী নিতে হবে, কারণ পরিবাহী না থাকলে সেখানে মুক্ত ইলেকট্রন থাকবে না, আর মুক্ত ইলেকট্রন না থাকলে সেখানে তড়িতের প্রবাহ হবে না। এজন্য আমাদের কি প্রয়োজন? অবশ্যই একটা পরিবাহী নিতে হবে। এখন পরিবাহীর যে ধর্মের জন্য, অর্থাৎ যেই ধর্ম থাকলে পরিবাহীর মধ্যে যখন তড়িৎ প্রবাহ হবে সেখানে বাধাগ্রস্ত হবে, অর্থাৎ পরিবাহীর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ হতে শুরু করবে, তখন তাকে যে বাধা দেওয়া হবে সেই বাধাটাই হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এর ইংলিশ নাম রেজিস্ট্যান্স। তো সেখান থেকে আর দ্বারা রোধকে প্রকাশ করা হয়, এবং এর একটা এসআই বা আন্তর্জাতিক একক আছে, সেই এককটার নাম হচ্ছে ওহম। এই আন্তর্জাতিক একই ওহম এর একটা প্রকাশক চিহ্ন আছে, যেটাকে আমরা ওমেগা বলি। যেটাকে আমরা কি বলি? ওমেগা বলি। তাহলে এককটাকে আমরা সবসময় এভাবে ওমেগা দ্বারা প্রকাশ করব। তাহলে রোধ হচ্ছে তড়িৎ প্রবাহের বাধাদানকারী ধর্ম। ঠিক তেমনি তড়িৎ প্রবাহের যে পরিবাহিত একটা ধর্ম আছে, অর্থাৎ আমার যে রোধ আছে, রোধের একটা বিপরীত রাশি থাকবে, একটা বাধা দিচ্ছে, আরেকটা তড়িৎ প্রবাহকে স্মুথ রাখবে। তাহলে যে বাধা দিচ্ছে তাকে আমরা বলতেছি রোধ, আর তড়িতের যে প্রবাহটা সচল রাখতেছে বা আমার তড়িৎটাকে সহজেই প্রবাহ করতেছে তাকে আমরা বলতেছি পরিবাহিতা। তো পরিবাহিতাকে জি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা। তাহলে জি আমরা কি বলতে পারি? জি হচ্ছে রোধের ঠিক বিপরীত রাশি, অর্থাৎ জি ইকুয়াল টু আমরা বলতে পারি 1/r। এখন আসো, এই যে রোধ, এই রোধটা কয়েকটা জিনিসের উপর নির্ভরশীল। এখানে আমরা দেখতে পাচ্ছি রোধ হচ্ছে 4টি বিষয়ের উপর নির্ভরশীল। প্রথমটি হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, দ্বিতীয়টি হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তৃতীয়টি পরিবাহীর উপাদান, চতুর্থ হচ্ছে পরিবাহীর তাপমাত্রা। ধরে নাও এখানে একটা এল দৈর্ঘ্যের একটা তার আছে, এবং ধরে নাও এখানে আরেকটা 12 দৈর্ঘ্যের একটা তার আছে। এখন তুমি বলো তো, তুমি যখন সেকেন্ড ফ্লোর থেকে নিচে নামবা তখন তুমি বেশি ধাক্কা খাবা, নাকি তুমি যখন 5th ফ্লোর থেকে যখন তুমি গ্রাউন্ড ফ্লোরে আসবা তখন তুমি বেশি ধাক্কা খাবা? অবশ্যই যখন তুমি বেশি দূরত্ব অতিক্রম করতে যাবা তখন তুমি বেশি ধাক্কা খাবা তোমার ফ্রেন্ডের সাথে। ঠিক তেমনি আমার যেই রোধ আছে, পরিবাহীর যদি লেন্থ কম হয় তাহলে সেখানে অ্যাটমের পরিমাণ থাকে কম, ফলে সেখানে যে বাধা, সে বাধাটাও হয় কি? কম। আর যদি আমার লেন্থ বেশি হয়ে যায়, ফলে সেখানে আমার অ্যাটমের সংখ্যা অনেক বেশি, আর অ্যাটমের সংখ্যা বেশি হওয়ার ফলে সেখানে ধাক্কা খাওয়ার প্রবণতাও বেশি থাকে। তাহলে আমরা বলতে পারি রোধ এল এর সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য যত বেশি হবে বাধা তত বেশি হবে, দৈর্ঘ্য কম তো বাধা কম। এটাকে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সম্পর্ক। এবার আসো প্রস্থচ্ছেদের ক্ষেত্রে। তাহলে এইটা ধরলাম আমার একটা
পরিবাহী। এই পরিবাহীর এটা একটা প্রস্থচ্ছেদ, এটাকে আমরা এ বলতেছি। ধরলাম এখানে আরেকটা পরিবাহী আছে, এই পরিবাহীর এটা একটা কি আছে, প্রস্থচ্ছেদ, এটাকে ধরলাম 2a। এখন চিন্তা করো, তোমার আগে এতটুকু একটা সিঁড়ি ছিল, তুমি এই এতটুকু একটা সিঁড়ি দিয়ে তুমি নিচে নামতেছিলা। এবার তোমাকে আমি এত ছোট সিঁড়ি না দিয়ে এইভাবে একটি প্রশস্ত সিঁড়ি দিলাম, এবং তোমার ছাত্র সংখ্যা আগে যতজন ছিল এখনো ততজন আছে। এখন বলো তো, এই যে চিকুন যে সিঁড়ি দিয়ে তুমি নামতেছিলা, এখানে তুমি বেশি ধাক্কা খাবা, নাকি এই যে তোমার একটা দীর্ঘ একটা সিঁড়ি দিলাম যেটা অনেক বেশি প্রশস্ত, এখানে বেশি ধাক্কা খাবা? অবশ্যই যেখানে তোমার প্রশস্তর কম, অর্থাৎ যেখানে আমার দুইটা সিঁড়ির মধ্যবর্তী দূরত্ব কম, সেখানে অবশ্যই তুমি ধাক্কা বেশি খাবা, কারণ এখানে কম জায়গাতে বেশি মানুষ অতিক্রম করবে। আর এখানে তুমি অবশ্যই কি করবা, ধাক্কা কম খাবা, কারণ এখানে তোমার জায়গা বেশি, মানুষ কম, ফলে তুমি সহজেই পাশ কাটিয়ে যেতে পারবা। ঠিক তেমনি ইলেকট্রনের ক্ষেত্রে এমনটাই ঘটে। যখন সে পরিবাহীর মধ্যে দিয়ে অতিক্রম করে, তখন সে যখন দেখে যে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম, তখন অণু পরমাণুগুলো সবগুলো কাছাকাছি অবস্থান করে, ফলে সেখানে ধাক্কার পরিমাণটা কি হয়, বেশি হয়। আর যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি হয়, তখন পরমাণুগুলো এরকম দূরে দূরে অবস্থান করে, ফলে ফাঁকা জায়গার পরিমাণটা বেশি থাকে। আর ফাঁকা জায়গার পরিমাণ বেশি থাকার ফলে ইলেকট্রন সহজেই মুভ করতে পারে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রোধ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায়, তাহলে আমার ধাক্কা দেওয়ার প্রবণতা কমবে, অর্থাৎ রোধ কমে যাবে। যদি ক্ষেত্রফল কম হয়, তাহলে আমার ধাক্কা দেওয়ার প্রবণতা বাড়বে, অর্থাৎ রোধ বেশি হবে। এছাড়াও পরিবাহীর উপাদানের উপরও নির্ভর করে। অর্থাৎ ধরে নাও তুমি পরিবাহীটা যে উপাদান দিয়ে তৈরি, ধরে নাও অ্যালুমিনিয়ামের তৈরি, তাহলে অ্যালুমিনিয়াম এক ধরনের বাধা প্রদান করবে। আবার ধরে নাও কপারের তৈরি, কপার আরেক ধরনের বাধা প্রদান করবে। তো পরিবাহীর উপাদান এর উপর নির্ভর করে আমার রোধ। এক একটা পরিবাহীর জন্য এক এক ধরনের রোধ পাওয়া যায়। এরপর আসলে পরিবাহীর তাপমাত্রা। পরিবাহীর তাপমাত্রাও কি করে আমাদের রোদের উপরে প্রভাব ফেলে। কারণ আমরা জানি, যদি কোনো পদার্থে আমরা হিট দেই, অর্থাৎ আমরা তাপ দেই, তাহলে পদার্থের যে অণু পরমাণুগুলো আছে সেগুলো কি হতে থাকে, তাদের কম্পন বেড়ে যায়, তারা কাঁপতে থাকে। তারা তাদের জায়গায় যখন কাঁপতে থাকে, তখন ইলেকট্রন যখন তাদের মাঝখান দিয়ে চলাচল করা শুরু করে, তখন তারা অনেক বেশি পরিমাণে ধাক্কা খায়। যেহেতু আমরা তাপ দিচ্ছি, তাপ দেওয়ার ফলে অণুপরমাণুগুলো তাদের অবস্থায় কাঁপতে শুরু করছে। কাঁপতে থাকার ফলে ইলেকট্রন যখন তাদের মধ্যে দিয়ে পাস করতে যায়, তখন তারা অনেক বেশি ধাক্কা খায়। আর এই ধাক্কা খাওয়ার ফলে বাধাটা অনেক বেশি হয়, ফলে রোধও বেড়ে যায়। তাহলে তাপমাত্রা যত বাড়বে, রোধও তত বাড়বে। তাপমাত্রা যদি কমে, রোধও কমবে। এখন দেখো, এই যে পরিবাহীর দৈর্ঘ্য আর সমানুপাতিক এল এবং আর ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক এ, এই দুটা সূত্রকে আমরা একসঙ্গে কি লিখতে পারি, আর সমানুপাতিক এল ডিভাইডেড বাই এ। কিভাবে? দেখো, আর এর সাথে এল কি ছিল, গুণ ছিল, অর্থাৎ সমানুপাতিক অবস্থায় ছিল, এবং আর এর সাথে এ ব্যস্তানুপাতিক ছিল। তাহলে আমরা এখান থেকে একসাথে লিখতে পারি আর সমানুপাতিক এল বাই এ। আমরা কি জানি, সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিতে গেলে সেখানে একটি ধ্রুবকের প্রয়োজন হয়। এখানে যে ধ্রুবকটা আসবে সেটি হচ্ছে রো। এখানে যে ধ্রুবকটি আসবে সেটি হচ্ছে রো। তাহলে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এই রোকে বলা হয় আপেক্ষিক রোধ। এটাকে কি বলা হয়? আপেক্ষিক রোধ বলা হয়। তাহলে আমরা এখানে এখানে আমরা যে ধ্রুবকটা পেলাম, সেই ধ্রুবককে আমরা কি বলতেছি, আপেক্ষিক রোধ। আর আর এর যেই একক, রোধের একক, সেটা আমরা ইতিমধ্যে বলছি, সেটা হচ্ছে কি, ওম। রোধের একক হচ্ছে ওম। দৈর্ঘ্য একক আমরা জানি, দৈর্ঘ্য একক হচ্ছে কি, মিটার। দৈর্ঘ্য একক হচ্ছে মিটার। আর এটা একটা কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আমরা কি জানি, ক্ষেত্রফলে দুইটা ডাইমেনশন গুণ অবস্থায় থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ। তো দৈর্ঘ্যের একক কি হয়, মিটার। প্রস্থ একক কি হয়, মিটার। তাহলে দুইটা মিলে কি হয়, মিটার স্কোয়ার। দুইটা মিলে কি হয়, মিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল একক হচ্ছে মিটার স্কোয়ার, রোধের একক হচ্ছে ওম, এবং দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এখন আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী যে টপিক সেটি হচ্ছে এই আপেক্ষিক রোধ, যেটা আমরা এখানে দেখলাম যে রো হচ্ছে আপেক্ষিক রোধ। দেখো, আমরা কি দেখলাম, আর সমান সমান রো ইন্টু এল বাই এ। আমরা এখান থেকে দেখো তো, রো সমান সমান কি লিখতে পারি, এ এখানে নিচে ভাগ আছে, তাহলে এই পাশে যদি আমি নিয়ে আসি বাম পাশে, তাহলে এটা কি হয়ে যাবে, আর এর সাথে গুণ হয়ে যাবে। এবং এখানে আমরা পাবো রো ইন্টু এল। তাহলে আমার প্রয়োজন রো, অর্থাৎ আমরা আপেক্ষিক রোধটা বের করতে চাচ্ছি, তাহলে এলটা এখানে গুণ আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে,
সেটা যদি বাম পাশে আসে তাহলে সেটা হয়ে যাবে ভাগ। তাহলে R ইন্টু এ ডিভাইড বাই এল ইকুয়াল টু কি রো। তাহলে আমরা আপেক্ষিক রোধের সূত্র কি পেলাম? আপেক্ষিক রোধের সূত্র পেলাম রো ইকুয়াল টু R ইন্টু এ ডিভাইডেড বাই এল। এটা হচ্ছে আপেক্ষিক রোধের সূত্র। আচ্ছা, তাহলে আপেক্ষিক রোধের একক কি হবে? দেখো, আমরা যদি এখান থেকে একক বের করতে চাই, রোধের একক কি? রোধের একক হচ্ছে ওম। এবং ক্ষেত্রফল একক কি? ক্ষেত্রফল একক হচ্ছে মিটার স্কোয়ার। এবং দৈর্ঘ্য একক কি? দৈর্ঘ্য একক হচ্ছে মিটার। তাহলে এখানে মিটার এবং মিটার স্কোয়ার এক টাইম কেটে যায়। তাহলে আমরা কি পেলাম? ওহম মিটার। তাহলে কি পেলাম? ওহম মিটার। এটাই হচ্ছে আমার আপেক্ষিক রোধের একক। এটাই হচ্ছে কি আমার আপেক্ষিক রোধের একক হচ্ছে কি? তাহলে ওহম মিটার। এখন আসো, তাহলে আমরা আপেক্ষিক রোধ বলতে কি বোঝাচ্ছি? আপেক্ষিক রোধ বলতে বোঝানো হচ্ছে, এই যে দেখো এখানে লেখা আছে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি পরিবাহী। অবশ্যই পরিবাহী হতে হবে যার একটা কি থাকবে? একক দৈর্ঘ্য, অর্থাৎ যার দৈর্ঘ্য ধরলাম 1 মিটার, যার দৈর্ঘ্য ধরলাম 1 মিটার এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম, তার ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার। এমন একটি পরিবাহী নিলাম যার অবিলম্বভাবে বিদ্যুৎ প্রবাহে যে পরিমাণ বাধা প্রদান করে, যে পরিমাণ বাধা প্রদান করে তাকে বলা হচ্ছে আপেক্ষিক রোধ। তাকে কি বলতেছে? আপেক্ষিক রোধ। অর্থাৎ ধরলাম আমার 1 মিটার দীর্ঘ এবং 1 মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা পরিবাহী আছে। ধরলাম এটা হচ্ছে 1 মিটার দীর্ঘ এবং এটা হচ্ছে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহী। তাহলে এই 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এই যে পরিবাহী, এটি যে পরিমাণ বাধা প্রদান করবে, এটি যে পরিমাণ বাধা প্রদান করবে সেটিই হবে আমার মূলত আপেক্ষিক রোধ। সেটি হবে কি আমার মূলত আপেক্ষিক রোধ। অর্থাৎ আমরা যদি এখানে রো ইকুয়াল টু আর এ ডিভাইড বাই এল, এখানে যদি ধরলাম এ হচ্ছে একক ক্ষেত্রফল বিশিষ্ট এবং ধরলাম একক দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে আমরা এখান থেকে কি পাবো? রো ইকুয়াল টু আর। তাহলে আমরা এখান থেকে পেলাম কি? রো ইকুয়াল টু আর। অর্থাৎ যদি একক দৈর্ঘ্য হয় এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় তাহলে কোন একটা পরিবাহীর রোধই হবে সেই পরিবাহীর আপেক্ষিক রোধ। এবং এর একক আমরা কি দেখলাম? এর একক দেখলাম ওম মিটার। তাহলে আপেক্ষিক রোধের একক হচ্ছে কি? ওম মিটার। এখন আসো পরিবাহকত্ব। রোধের যেরকম একটি বিপরীত রাশি ছিল পরিবাহিতা, ঠিক তেমনি আপেক্ষিক রোধের কি আছে? একটা বিপরীত রাশি আছে যাকে আমরা বলতেছি পরিবাহকত্ব। যাকে আমরা কি বলতেছি? পরিবাহকত্বকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রোধের বিপরীত রাশিকে বলা হচ্ছে পরিবাহিতা, যাকে আমরা জি দ্বারা প্রকাশ করেছিলাম, এবং আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব, যাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কি দেখলাম? সিগমা হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি। তাহলে আমরা সিগমা সমান কি লিখতে পারবো? সিগমা সমান লিখতে পারবো 1 ডিভাইড বাই রো। সিগমা সমান লিখতে পারবো 1 ডিভাইড বাই রো। তাহলে আমরা যদি সিগমার এককটা বের করতে চাই যে আমার পরিবাহকত্বের একক কি হবে, তাহলে আমরা কি লিখতে পারি? 1 ভাগ। তাহলে আমার হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের একক হচ্ছে ওম মিটার। আপেক্ষিক রোধের একক কি? ওম মিটার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? আমরা জানি যে নিচের ভগ্নাংশের যদি হরটাকে আমরা লবে নিয়ে যেতে চাই তাহলে কি হয়ে যায়? ইনভার্স হয়ে যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারবো ওহম ইনভার্স 1 এবং মিটার ইনভার্স 1। ওহম ইনভার্স 1 এবং মিটার ইনভার্স 1। তো এই দুটোকে আমরা কি একসঙ্গে লিখতে পারি? ওহম মিটার ইনভার্স 1। তাহলে আমরা পরিবাহকত্ব একক হচ্ছে কি? ওহম মিটার ইনভার্স 1। আচ্ছা, এখানে আপেক্ষিক রোধে আরেকটা বিষয় বলা বাকি আছে, সেটি হচ্ছে যে আমাদের এই যে কোন একটা পরিবাহীর আপেক্ষিক রোধ সেটা দুইটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে উপাদানের উপর, একটা কি? উপাদানের উপর। আরেকটা হচ্ছে তাপমাত্রার উপর। যদি আমার উপাদানটা চেঞ্জ হয়, অর্থাৎ আগে ছিল ধরে নাও অ্যালুমিনিয়ামের পরিবাহী, এবার আমি নিলাম কপারের পরিবাহী, তাহলে অবশ্যই তার আপেক্ষিক রোধটা কি হবে? পরিবর্তন হবে। অথবা ধরে নাও আগে আমি কক্ষ তাপমাত্রায় কক্ষ তাপমাত্রায় বস্তুটির আপেক্ষিক রোধ মেপেছিলাম, এরপরে আমি এটাকে তাপমাত্রা বৃদ্ধি করলাম, অর্থাৎ হিট দিলাম, হিট দিয়ে তাপমাত্রা অনেক পরিমাণে বৃদ্ধি করলাম, ফলে এখানেও দেখবো আপেক্ষিক রোধের পরিমাণটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে আপেক্ষিক রোধটা আছে এটা শুধুমাত্র এই উপাদান এবং তাপমাত্রার উপরে নির্ভর করে, এছাড়া কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা রোধ কোনো কিছুর উপরে আর নির্ভর করে না। সুতরাং আমরা যদি কোনো একটা পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি করি বা কমাই, প্রস্থ বৃদ্ধি করি বা কমাই, বা ক্ষেত্রফল বৃদ্ধি করি অথবা কমাই, যেটাই করি না কেন,
তার আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি আমরা পদার্থটি চেঞ্জ করে দিই, অর্থাৎ আমার আগে ছিল অ্যালুমিনিয়াম, পরে আমি করলাম সেটা কপার, আয়রন বা অন্য কোনো পদার্থের তৈরি, তাহলে আমার আপেক্ষিক রোধটা চেঞ্জ হবে। অথবা আমি যদি তাপমাত্রা কম বেশি করি তাহলে আমার কি হবে, আপেক্ষিক রোধ চেঞ্জ হবে। এছাড়া অন্য কোনো কারণে আপেক্ষিক রোধটা চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না বলো দেখি? কারণ আপেক্ষিক রোধ যেই বিষয়টা, আপেক্ষিক রোধটা হচ্ছে আমার 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর জন্যই আমরা হিসাব করি। এখন এই দৈর্ঘ্যটাকে যদি আমরা বৃদ্ধি করি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি যদি পাই, দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি পেলে আমার সেই ক্ষেত্রে দেখা যায় আর এর মানটাও কম বেশি হয়ে যায়। ফলে আর এর মানটা কম বেশি হওয়ার ফলে আমার শেষ পর্যন্ত যেই আপেক্ষিক রোধ ছিল সেটা শেষ পর্যন্ত যেটা পূর্বে ছিল সেটাই ফেরত আসে। অর্থাৎ তোমার দৈর্ঘ্য যদি কিছু পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে প্রস্থ হয়তো সেক্ষেত্রে কিছু পরিমাণ বৃদ্ধি পাবে বা কমে যাবে, এবং দৈর্ঘ্য আর প্রস্থের সাথে সামঞ্জস্য রেখে আমার আর এর মানটাও কম বা বেশি হবে। ফলে সবকিছু যদি কম এবং বেশি যেগুলো হলো সবকিছু যদি আমরা একসাথে অ্যাড করি, তাহলে আমরা দেখব যে আমার যে আপেক্ষিক রোধটা ছিল রো, সেই রোটা আগের রোই আছে, এর কোনো পরিবর্তন হবে না। সুতরাং আপেক্ষিক রোধ শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রা পরিবর্তন হলেই তার পরিবর্তন হবে। এছাড়া অন্য কোনো দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা রোধ কোনো কিছু পরিবর্তন করলেও আপেক্ষিক রোধের পরিবর্তন হবে না। আচ্ছা, এখন দেখো আমরা এখানে কয়েকটি ম্যাথ আছে, আমরা ম্যাথগুলো সলভ করব। আচ্ছা দেখো, এখানে প্রথম যে প্রশ্ন আছে সেই প্রশ্নে প্রথমে কি বলছে যে 30 মিটার দৈর্ঘ্যের একটি তামার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 × 10⁻7 মিটার স্কোয়ার। তামার আপেক্ষিক রোধ 1.7 × 10⁻8 ওহম মিটার হলে তারটির রোধ নির্ণয় করো। তাহলে আমাকে এখানে কি বের করতে বলছে? এখান থেকে আমাকে তারের রোধ নির্ণয় করতে বলছে। এবং দেখো প্রশ্নে আমার কি কি দেওয়া আছে। প্রশ্নে এখানে 30 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ আমার এল এর মানটা দেওয়া আছে। এল এর মানটা কত দেওয়া আছে? 30 মিটার দৈর্ঘ্য। এবং দেখো এখানে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বলে আছে। ক্ষেত্রফলটা কত বলা আছে? 2 × 10⁻7 মিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা, অর্থাৎ এরিয়া। এ দ্বারা আমরা প্রকাশ করি ক্ষেত্রফল। আচ্ছা, এরপরে আমার আপেক্ষিক রোধ দিয়ে আছে। কি দিয়ে আছে? তামার আপেক্ষিক রোধ। তো আপেক্ষিক রোধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রো দ্বারা প্রকাশ করি। আমাকে এখন কি বের করতে বলছে? তারটির রোধ, অর্থাৎ আর এর মানটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি আর ইকুয়াল টু রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে আমরা রোর মান কত পাচ্ছি? এখানে রোর মান আছে 1.7 × 10⁻8। এর সাথে আমার দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য আছে 30 মিটার। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। এবং এরিয়ার কত আছে? এরিয়া আছে 2 × 10⁻7 মিটার স্কোয়ার। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে যেটি পাই তা হলো, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যা পাই সেটি হচ্ছে 2.55 ওহম। আমার রোধের একক কি? ওহম। তাহলে 2.55 ওহম, অর্থাৎ 30 মিটার দৈর্ঘ্যের একটি তামার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 2 × 10⁻7 মিটার স্কোয়ার হয় এবং তার যদি আপেক্ষিক রোধ 1.7 × 10⁻8 ওহম মিটার হয়, তাহলে তার রোধ হবে 2.55 ওহম। এখন আসো আমরা আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথে কি বলা আছে? পরবর্তী ম্যাথে বলা আছে, দেখো 12 কিলোমিটার লম্বা এবং 0.1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের উপাদানের আপেক্ষিক রোধ 100 × 10⁸ ওহম মিটার হলে তারটির রোধ নির্ণয় করো। তাহলে চলো দেখি এখানে আমাদের কি কি মান দেওয়া আছে। এখানে দেখো 12 কিলোমিটার লম্বার কথা বলা হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার দৈর্ঘ্যের মান। আর আমরা দৈর্ঘ্যকে কোন এককে প্রকাশ করব? মিটারে। তাহলে 12 কিলোমিটার সমান কি লেখা যায়? 12 কিলোমিটার সমান 12 × 1000 মিটার। তাহলে কত আসে? 12,000 মিটার। এখন দেখো এই যে এখানে আবার কি বলা আছে? 0.1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তার। আমরা নর্মালি কি তার কি জানি? তারটা হয় নর্মালি এরকম, অর্থাৎ তারের যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটা অনেকটা বৃত্তের ক্ষেত্রফল। তারের যে আমরা এখানে যে তারের যে প্রস্থচ্ছেদ পাচ্ছি এটা অনেকটা কিসের মতো? বৃত্তের মতো। তো এখানে যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধ থেকে আমরা সহজে কি বের করতে পারবো? বৃত্তের ক্ষেত্রফল বের করতে জানি। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ ইকুয়াল টু কি? পাই আর স্কোয়ার। ইকুয়াল টু কি? পাই আর স্কোয়ার। এখানে এল এর মান কত দেওয়া ছিল? এখানে এল এর মান ছিল 12,000 মিটার এবং এর মান কত পেলাম? এ হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর স্কোয়ার। এখানে দেখো 0.1 সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে।
এখানে আর ইকুয়াল টু কত দেওয়া আছে 0.1 সেন্টিমিটার, কিন্তু আমরা কি জানি আমাদের এককটা নিতে হবে কিসে, মিটারে নিতে হবে। তাহলে আমরা 0.1 সেন্টিমিটারকে যদি মিটারে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 0.1কে 100 দ্বারা ভাগ করতে হবে। 0.1কে 100 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, মিটার পাবো। অর্থাৎ এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কি পাবা, 0.001 মিটার। তাহলে কি পাবা, 0.001 মিটার। তাহলে এটা আমরা এই মানটা এখানে আর এর মান বসিয়ে দিব। তাহলে 0.001 স্কোয়ার, যেহেতু পাই আর স্কোয়ার, তাহলে পায়ের মান হচ্ছে 3.1416 আর আর এর মান হচ্ছে 0.001, তারপর কি হবে, স্কোয়ার হবে। এবং এখান থেকে আমরা যে ক্ষেত্রফলটা পাবো সেটি হবে, এখান থেকে যে ক্ষেত্রফল পাবো সেটি হচ্ছে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 3.1416 ইন্টু 10⁻6। এরিয়া একক কি হবে, আমরা এই যে এখানে মিটার এককে নিয়ে আসছি, তাহলে কি হবে, মিটার স্কোয়ার হবে। তাহলে আমরা এখান থেকে এল এর মান পেয়ে গেলাম, এর মান পেয়ে গেলাম, এবং এখানে আমার আপেক্ষিক রোধের মান অর্থাৎ রো এর মানটা দেওয়া আছে, রো এর ভ্যালুটা কি দিয়ে দেওয়া আছে। এখন আমার কি বের করতে হবে, আর এর মান বের করতে হবে। তাহলে আমরা আর সমান কি জানি, আর সমান জানি রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। তাহলে রো এর ভ্যালু কত, রো এর ভ্যালু হচ্ছে 100 ইন্টু 10⁸ ইন্টু এল এর মান কত, এল এর মান হচ্ছে 12,000 ভাগ হচ্ছে এর মান, এর মান কত, এর মান হচ্ছে 3.1416 ইন্টু 10⁻6। তাহলে এই সবগুলো ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে যে ভ্যালুটি পাচ্ছি তা হচ্ছে 3819.71 ওহম। তাহলে 3819.71 ওহম। তাহলে যদি 12 কিলোমিটার লম্বা একটা তার নেই যার 0.1 সেন্টিমিটার ব্যাসার্ধ, এবং সেই তারের যদি আপেক্ষিক রোধ 10, সেই তারের যদি আপেক্ষিক রোধ 100 ইন্টু 10⁸ ওহম মিটার হয়, তাহলে তারটির রোধ হবে 3819.71 ওহম। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী যে মেথ আছে সেটা দেখি। দেখো পরবর্তী মেথে কি বলা আছে, এখানে বলা আছে একটি বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের আপেক্ষিক রোধ, দেখো আপেক্ষিক রোধ বলে দেওয়া আছে 100 ইন্টু 10⁻8 ওহম মিটার, এবং 15 মিটার লম্বা ও 2 ইন্টু 10⁻7 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের রোধ কত। তাহলে আমার কি কি ভ্যালু দেওয়া আছে, আপেক্ষিক রোধ অর্থাৎ রো এর ভ্যালুটা দেওয়া আছে। এরপরে আমার দৈর্ঘ্য দেওয়া আছে, এল এর ভ্যালুটা দেওয়া আছে, এল এর ভ্যালু কত, 15 মিটার। এবং এখানে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভ্যালু দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভ্যালু কত, 2 ইন্টু 10⁻7 মিটার, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এবং এখান থেকে আমার যে তারের রোধ বের করতে হবে, কি বের করতে হবে, তারের রোধ অর্থাৎ আর এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আর ইকুয়াল টু রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। তাহলে রো এর ভ্যালু কত আছে, রো এর ভ্যালু আছে 100 ইন্টু 10⁻8, এবং এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 15, এবং এর ভ্যালু কত দিয়ে আছে, এর ভ্যালু দিয়ে আছে 2 ইন্টু 10⁻7। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 75 ওহম। তাহলে আমার এখানে রোধ কত, এখানে আমার রোধ হচ্ছে 75 ওহম। তাহলে একটি বৈদ্যুতিক হিটারে যদি আমার আপেক্ষিক রোধ দেয়া থাকে এবং সেখানে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলও দেয়া থাকে, তাহলে আমরা সহজেই সেখান থেকে তার রোধটুকু বের করতে পারবো। তাহলে চলো এবার আমরা দেখি আমাদের পরবর্তী মেথ কি আছে। তাহলে দেখো আমাদের পরের মেথে কি বলা আছে, পরের মেথে বলা আছে একটি তারের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ অর্থাৎ আর এর ভ্যালুটা দেওয়া আছে, এবং বলা আছে উপাদানের আপেক্ষিক রোধ দেওয়া আছে অর্থাৎ রো এর ভ্যালুটা দেওয়া আছে। এবং এখানে আর কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে রোধ দেওয়া আছে 10 ওহম অর্থাৎ আর এর ভ্যালুটা দেওয়া আছে। এবং আমাকে এখান থেকে কি বের করতে বলছে, এখান থেকে আমাকে দৈর্ঘ্য অর্থাৎ এল এর মানটা বের করতে বলছে। তো আমরা কি জানি, সূত্র জানি আর ইকুয়াল টু রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। তো এখান থেকে আমরা এল এর সূত্র কি লিখতে পারি, আর
এখানে এইটা কি ছিল, ভাগ ছিল, এল এর সাথে এ ভাগ ছিল। তাহলে আমরা যদি এটাকে আমরা এই পাশ থেকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, আর ইন্টু এ, আর এই পাশে থাকবে রো ইন্টু এল। আমার তো এল এর মানটুকু প্রয়োজন, তাহলে রো কি করবো, এই পাশে গুণ আছে, এ পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ আর ইন্টু এ ডিভাইডেড বাই রো ইকুয়াল টু এল। তাহলে এখান থেকে আমার আর, এ এবং রো এর মানটুকু জানা প্রয়োজন। তাহলে আমরা এল ইকুয়াল টু কি লিখতে পারি, এল ইকুয়াল টু আমরা লিখতে পারি আর ইন্টু এ ডিভাইডেড বাই রো। তাহলে আর এর মানটা আমার এখানে সরাসরি বলেই দেওয়া আছে 10 ওহম, এখানে আমার আর এর মানটা বলে দেওয়া আছে 10 ওহম, তাহলে আমরা আর এর মানটা এখানে বসাইলাম 10। রো এর মানটাও আমাদের এখানে কি সরাসরি বলে দেওয়া আছে 1.6 ইন্টু 10 ইনভার্স 8 ওহম মিটার, তাহলে আমরা সেই মানটা এখানে সরাসরি বসিয়ে দিলাম, তাহলে 1.6 ইন্টু 10 ইনভার্স 8। এখন বলতো এখানে আমার এর ভ্যালু কি দেওয়া আছে প্রশ্নে, আমার এই এর ভ্যালু কি প্রশ্নে এখানে আমার কোথাও বলে দেওয়া আছে, নাই। তাহলে কি করতে হবে, আমার এর ভ্যালুটা বের করতে হবে। এখন এর ভ্যালু আমরা কিভাবে বের করব, দেখো এখানে আমার তারের ব্যাসার্ধ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, তারের ব্যাসার্ধ। আর আমরা কি জানি যে তারের যে প্রস্থচ্ছেদ সেটা কার মতো, সেটা হচ্ছে বৃত্তের মতো। তারের যে প্রস্থচ্ছেদ অর্থাৎ এই যে প্রস্থচ্ছেদ, এটা কার মতো দেখতে, এটা হচ্ছে বৃত্তের মতো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, বৃত্তের ক্ষেত্রফল জানি এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে এখানে পায়ের মানটা আমার জানা আছে 3.1416, কিন্তু এখানে দেখো আর এর ভ্যালুটা আমার কিসে দেওয়া আছে, আর এর ভ্যালুটা আমার সেন্টিমিটার এককে দেওয়া আছে। এখানে আর এর ভ্যালুটা কোন এককে দেওয়া আছে, সেন্টিমিটার এককে। তাহলে আমার কি করতে হবে, আর এর ভ্যালুটা আগে আমাদের মিটার এককে নিয়ে যেতে হবে। তাহলে আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল টু 0.2 সেন্টিমিটার ছিল। তাহলে কি করতে হবে, সেন্টিমিটার থেকে মিটার নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হয়, 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 0.2 ডিভাইডেড বাই 100 মিটার। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 0.002 মিটার। তাহলে আমরা এই ভ্যালুটা কি করব, এখানে আমরা বসিয়ে দেব, অর্থাৎ 0.002 স্কোয়ার, যেহেতু পাই আর স্কোয়ার, তাহলে 0.002 স্কোয়ার বসে দেবে। তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা কত হবে, সেই ভ্যালুটা হবে 1.257 ইন্টু 10 ইনভার্স 5। একক কি হবে, যত ক্ষেত্রফল, একক হবে মিটার স্কোয়ার। তাহলে আমরা এই যে এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমরা কি করব, এখানে বসিয়ে দিব। তাহলে এর ভ্যালু কত পেলাম, 1.257 ইন্টু 10 ইনভার্স 5। এই পুরো ক্যালকুলেশনটুকু করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 7856.25 মিটার। অর্থাৎ আমরা এখান থেকে যে তারটি ছিল সেই তারের দৈর্ঘ্য কত পেলাম, 7856.25 মিটার। তাহলে একটা তারের ব্যাসার্ধ যদি 0.2 সেন্টিমিটার হয় এবং সেই তারের যদি আপেক্ষিক রোধ 1.6 ইন্টু 10 ইনভার্স 8 ওহম মিটার এবং রোধ যদি হয় 10 ওহম, তাহলে তার দৈর্ঘ্য হবে 7856.25 মিটার। তাহলে 7856.25 মিটার হবে তারটির দৈর্ঘ্য। এখন আসো আমরা পরের মেথে যাই। এখন আমরা তাহলে কি করব, পরের মেথে যাব। দেখো পরের মেথে কি বলা আছে, পরের মেথে বলা আছে যে 0.1 মিলিমিটার প্রস্থচ্ছেদের ব্যাস। তাহলে এবার আমার ব্যাসার্ধ না, এবার আমার কি দেয়া আছে, ব্যাস দিয়ে আছে। এবার কি দেয়া আছে, ব্যাস দিয়ে আছে। কতটুকু ব্যাস দেয়া আছে, 0.1 মিলিমিটার। তাহলে 0.1 মিলিমিটার প্রস্থচ্ছেদের ব্যাসের 1 ওহম রোধ তৈরি করতে, তাহলে আমার রোধের মান কত, 1 ওহম। তাহলে 1 ওহম রোধ তৈরি করতে, সরি এটা হবে রূপা, রিপা হয়ে গেছে, এটা হবে কি রূপা। তাহলে রূপা, তামা, টাংস্টেন এবং নাইক্রোম তারের কত দৈর্ঘ্য প্রয়োজন, অর্থাৎ এগুলো হচ্ছে রূপা, তামা, টাংস্টেন এবং নাইক্রোম, এগুলো সব আলাদা আলাদা উপাদানের তৈরি তার, এই তারগুলোর কত দৈর্ঘ্য প্রয়োজন। তো এই ম্যাথ করতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে রূপা, তামা, টাংস্টেন এবং নাইক্রোম, এদের কিসের মান প্রয়োজন, এদের আপেক্ষিক রোধের ভ্যালুটা আমাদের জানা প্রয়োজন। কারণ দেখো এখানে আমাদের প্রস্থচ্ছেদের ব্যাস দেয়া আছে, তো প্রস্থচ্ছেদের যখন ব্যাস আছে তখন আমরা এখান থেকে চাইলে কি বের করতে পারবো, এ বের করতে পারবো। ওহম দেয়া আছে অর্থাৎ তার ভ্যালুটা দেয়া আছে, আমার দৈর্ঘ্য বের করতে হবে, এল ভ্যালুটা বের করতে হবে। শুধু আমার এখানে কোন জিনিসটা মিসিং আছে, রো, অর্থাৎ আপেক্ষিক রোধটা দেওয়া নেই। তাহলে আমার কি করতে হবে, আপেক্ষিক রোধটুকু এদের জানা প্রয়োজন।
তাহলে চলো আমরা এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর আপেক্ষিক রোধগুলো জেনে নিই। যেমন রূপার আপেক্ষিক রোধ, রূপার যেটা আছে সেই রূপার হচ্ছে আপেক্ষিক রোধ হচ্ছে 1.6 ইন্টু 10⁻8 ওহম মিটার। তাহলে রূপার আপেক্ষিক রোধ হচ্ছে 1.6 ইন্টু 10⁻8 ওহম মিটার। এরপরে তামার যে আপেক্ষিক রোধ, সেই আপেক্ষিক রোধ হচ্ছে 1.7 ইন্টু 10⁻8 ওহম মিটার। এরপর যেটা আছে সেটা হচ্ছে টাংস্টেন। তাহলে টাংস্টেনের আপেক্ষিক রোধ হচ্ছে 5.5 ইন্টু 10⁻8 ওহম মিটার। এরপরে রয়েছে আমাদের নাইক্রো। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে নাইক্রো। তাহলে নাইক্রোমের আপেক্ষিক রোধ হবে 100 ইন্টু 10⁻8 ওহম মিটার। এই ভ্যালুগুলো তোমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। এই ভ্যালুগুলো অবশ্যই তোমাদের মুখস্থ থাকতে হবে। এই কয়টা ভ্যালু মুখস্থ থাকলেই আশা করি হয়ে যাবে, আর এক্সট্রা ভ্যালু তোমাদের মুখস্থ তেমন করার প্রয়োজন নেই। তাহলে আমরা এখান থেকে রোর মানগুলো আমাদের মুখস্থ থাকতে হবে, আমরা সেই মানগুলো বসে এখান থেকে বের করতে পারবো। কিন্তু এখানে দেখো ক্ষেত্রফলে যে বিষয়টা আছে, এখানে আমার কি দেওয়া আছে? বেশ দেওয়া আছে। এখানে আমার কি দেওয়া আছে? বেশ দেওয়া আছে। অর্থাৎ বেশকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি, ডায়ামিটার। ডি দ্বারা কি করি? প্রকাশ করি। আর ডির মান কত দেওয়া আছে? 0.1 মিলিমিটার। তাহলে আমরা মিলিমিটার এককে রাখা যাবে না। মিলিমিটার একক থেকে আমার কোথায় নিয়ে যেতে হবে? অবশ্যই মিলিমিটার একক থেকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে মিলিমিটার একক থেকে মিটারে নিয়ে যাওয়ার নিয়ম কি? মিলিমিটার একক থেকে মিটারে যাওয়ার নিয়ম হচ্ছে মিলিমিটার এককটাকে 1000 দ্বারা ভাগ করতে হয়, তাহলে সেটা মিটার এককে চলে যায়। তাহলে 0.1কে যদি 1000 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আসবে 1 ইন্টু 10⁻4 মিটার। তাহলে কত আসবে? 1 ইন্টু 10⁻4 মিটার। কিন্তু আমরা কি জানি? আমাদের ক্ষেত্রফল বের করার জন্য, অর্থাৎ এর ভ্যালুটা বের করার জন্য আমার লাগবে পাই আর স্কোয়ার। কিন্তু আমরা বের করলাম কি? ডি। এখন আমরা কি জানি? আর ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই 2। অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে বেশের অর্ধেক। ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে বেশের অর্ধেক। তাহলে এখানে বেশ কত দিয়ে আছে? বেশ দিয়ে আছে 1 ইন্টু 10⁻4। এবং তাকে যদি আমরা অর্ধেক করি, তাহলে আমরা এখানে কত পাবো? তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 5 ইন্টু 10⁻5 মিটার। 5 ইন্টু 10⁻5 মিটার। তাহলে এই যে আর এর ভ্যালুটা পেলাম, এই আর এর ভ্যালুটা আমরা কোথায় বসিয়ে দেবো? এর এই ভ্যালুতে বসিয়ে দেবো। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দেই, তাহলে আমরা পায়ের ভ্যালু কত? 3.1416 ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু 10⁻5। তাকে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তাই কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তাহলে আমরা এখানে পাই ইন্টু আর স্কোয়ার, আমরা এই মানটা এভাবেই রেখে দিতে পারি। আমরা পরবর্তীতে আমরা এর জায়গায় পুরোপুরি এই ভ্যালুটাই বসিয়ে দিব, সমস্যা নেই। এখন তাহলে আমরা এখানে এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখানে আমাদের আর এর ভ্যালু জানা আছে, এখানে আমাদের সবগুলো রো এর ভ্যালু জানা আছে। তাহলে আমাদের কি বের করতে হবে? এল এর মানটা বের করতে হবে। এল এর মানটা আমরা কি দেখলাম একটু আগে? আমরা কি দেখছি দেখো তো? এল ইকুয়াল টু কি লেখা যায়? এল ইকুয়াল টু লেখা যায় আর ইন্টু এ ডিভাইডেড বাই রো। তাহলে এল এর ভ্যালুটা কি লেখা যায়? আর ইন্টু এ ডিভাইডেড বাই রো। তাহলে আমরা সরাসরি সেই সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে এখন আমাদের কি প্রয়োজন? একটা একটা করে বস্তুর জন্য বা একটা একটা করে উপাদানের তারের জন্য আমাদের কি বের করতে হবে? দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, তাহলে রূপার তারের দৈর্ঘ্য। তাহলে প্রথমে আমরা বের করব রূপার তারের দৈর্ঘ্য। তাহলে রূপার তারের দৈর্ঘ্য কত হবে? রূপার তারের দৈর্ঘ্য এল ইকুয়াল টু আর এ ডিভাইডেড বাই রো। তাহলে এখানে আমরা আর বলতে এখানে কত বসাবো? আর হচ্ছে আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে কত ওহম, আর হচ্ছে আমাদের 1 ওহম। তাহলে আর এর ভ্যালুটা আমরা কত বসাবো? এখানে আর এর ভ্যালু বসাবো হচ্ছে 1। এর ভ্যালু কত বসাবো? এই যে এর ভ্যালু আমরা এই পুরো মানটাই বসাবো। এর ভ্যালু আমরা কি করবো? এই পুরো মানটা এখানে বসিয়ে দেবো। কত আছে এখানকার? দেখো আর এর ভ্যালুটা হচ্ছে 3.1416 ইন্টু 5 ইন্টু 10⁻5 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার এর ভ্যালু। এরপরে এখানে আমার কি করতে হবে? রূপার জন্য যেই আপেক্ষিক রোধ,
রূপার জন্য যে আপেক্ষিক রোধ সেটা বসাইতে হবে। তাহলে রূপার আপেক্ষিক রোধ কত? 1.6 ইন্টু 10 ইনভার্স 8 ওহম মিটার। তাহলে আমরা এখানে এটা কি করলাম? বসিয়ে দিলাম। তাহলে 1.6 ইন্টু 10 ইনভার্স 8 ওহম মিটার। এটুকু ক্যালকুলেশন করলে এখন আমাদের কি অ্যান্সার আসে? ভ্যালু আসে কত? ভ্যালু আসে 0.49 মিটার, বা আমরা বলতে পারি 49 সেন্টিমিটার। এরপর আমাদের কি প্রয়োজন? এরপর আমাদের তামার বের করতে হবে। এরপর কার বের করতে হবে? এরপর হচ্ছে আমাদের তামার তারের দৈর্ঘ্য বের করব। তাহলে একইভাবে বের করতে হবে। তাহলে তামার তারের জন্য আমরা কি লিখতে পারি? তামার তারের দৈর্ঘ্য। তাহলে তামার তারের দৈর্ঘ্য যদি এল বের করতে চাই, তাহলে এল ইকুয়াল টু কি? সূত্র আমার ওই একটাই, আর এ ডিভাইডেড বাই রো। সূত্র হচ্ছে আমার একটাই, যেখানে আর এর মান এখানেও কত? 1 ওহম। আর এর মান এখানেও কত? 1 ওহম। এর মান এখানেও কত? এর মান এখানে হচ্ছে 3.1416 ইন্টু 5 ইন্টু 10 ইনভার্স 5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত? এখানে আবার কার হচ্ছে আপেক্ষিক রোধ বসাইতে হবে? তামার আপেক্ষিক রোধ বসাইতে হবে। এই যে 1.7 ইন্টু 10 ইনভার্স 8। তাহলে কত বসাবো? 1.7 ইন্টু 10 ইনভার্স 8। তাহলে এটা বসাইলে আমরা এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 0.462 মিটার, আমরা বলতে পারি 46.2 সেন্টিমিটার। তাহলে আমরা রূপার তারের দৈর্ঘ্য পেলাম, তামার তারের দৈর্ঘ্য পেলাম। এবার আমাদের কোন তারের দৈর্ঘ্য বের করতে হবে? টাংস্টেন। তাহলে আমরা কি লিখবো? টাংস্টেন তারের দৈর্ঘ্য। তাহলে আমাদের কি বের করতে হবে? টাংস্টেন তারের দৈর্ঘ্য। এটাকে আমরা এল হিসেবে যদি প্রকাশ করি, তাহলে এল ইকুয়াল টু কি লিখতে পারবো? আর এ বাই রো। সূত্র সেম। আর এর মান হচ্ছে আগের মতোই 1, এবং এর ভ্যালু হচ্ছে সেই 3.1416 ইন্টু 5 ইন্টু 10 ইনভার্স 5 স্কোয়ার। এবং এখানে আমরা যে রোর ভ্যালুটা ইউজ করবো সেটা কার জন্য বের করব? এখানে আমরা টাংস্টেনের যেই আপেক্ষিক রোধ, সেই আপেক্ষিক রোধটা এখানে ব্যবহার করব। কত? 5.5 ইন্টু 10 ইনভার্স 8। তাহলে 5.5 ইন্টু 10 ইনভার্স 8। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু কত আসে? এখানে আমাদের ক্যালকুলেশন করলে ভ্যালু আসে 0.1428 মিটার। সেন্টিমিটারে নিলে এটা কত হবে? অর্থাৎ 100 দ্বারা গুণ করলে 14.28 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন আমাদের আরো একটা বের করা বাকি আছে, সেটা হচ্ছে কি? নাইক্রোম। তাহলে এখন আমাদের কি করতে হবে? আরো একটা বের করতে হবে, সেটা হচ্ছে নাইক্রোম। তাহলে নাইক্রোমের জন্য কি হবে? তাহলে নাইক্রোম তারের দৈর্ঘ্য। তাহলে কি? নাইক্রোম তারের দৈর্ঘ্য। এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এল ইকুয়াল টু কি লিখতে পারবো? এল ইকুয়াল টু লিখতে পারবো আর এ বাই রো। তাহলে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু সেই আগের মতো 1 ওহম। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 3.1416 ইন্টু সেই 5 ইন্টু 10 ইনভার্স 5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে আমার রো ভ্যালুটা কোনটা ইউজ করতে হবে? এই যে নাইক্রোমের যে ভ্যালুটা আছে 100 ইন্টু 10 ইনভার্স 8, এটা আমাদের এখানে ইউজ করতে হবে, অর্থাৎ 100 ইন্টু 10 ইনভার্স 8। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে কত পাবো? এখান থেকে আমরা পাবো 7.854 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটার নিয়ে যাই, তাহলে আমরা পাবো 0.7854 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে কি বের করলাম? সবগুলো তারের, যতগুলো আমরা এখানে তারের কথা বলা ছিল, 4টা তার, সেই 4টা তারের দৈর্ঘ্য বের করতে পারলাম। এখানে আমাদের প্রস্থচ্ছেদের বেশের দৈর্ঘ্য দেওয়া ছিল, এখানে আমাদের রোধ দেওয়া ছিল, এবং রূপা, তামা, টাংস্টেন এবং নাইক্রোম তারের যে দৈর্ঘ্য বের করতে বলছিল, তার জন্য আমাদের রূপা, তামা, টাংস্টেন এবং নাইক্রোম তারের যে আপেক্ষিক রোধ অর্থাৎ রো, এর ভ্যালুটা আমাদের কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। আশা করি এই 4টা মুখস্থ রাখলেই তোমাদের হয়ে যাবে, আরো মুখস্থ করার প্রয়োজন নাই। তো এগুলো আশা করি তোমরা মুখস্থ করবা, এবং এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবা। এরকম আরো অনেক ধরনের ম্যাথ আছে, তোমরা প্র্যাকটিস করবা। আশা করি এই অধ্যায়ের এই ম্যাথগুলোতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এর পরের পার্ট থেকে পড়া শুরু করব। আল্লাহ হাফেজ।